This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি 11:11 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সমস্ত বড় খবরের নজর রাখবো। তবে এই মুহূর্তে কি বড় খবর আসছে দেখবো বিগ ওয়ালে। পিসিআর কে বলবো দর্শকদের জন্য এই মুহূর্তে বড় খবর সামনে রাখতে। চাকুলিয়ার থানার আইসি বদল হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আসছে, চাকুলিয়া থানার আইসি বদল হয়েছে। চাকুলিয়ার বিডিও অফিসে হামলার জেরেই কি তাহলে বদলি? রাজু সোনারকে পাঠানো হলো হাওড়া পুলিশ কমিশনারেটে। বিশ্বরূপ আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করব। বিশ্বরূপ, তাহলে কি বিডিও অফিসে যে হামলা দেখেছিলাম আমরা সেইটারই ফল এটা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যদিও পুলিশের একটা সূত্র জানাচ্ছে যে এটা একটা রুটিন বদলি, তবুও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে গত 15ই জানুয়ারি চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যে উত্তেজনা ছড়িয়েছিল, মনে করছে সাধারণ মানুষ যে তার জন্যই এই আইসিকে বদলি করা হলো। দেখো, সেই 15 তারিখে যে গুন্ডামি চলেছিল, তারপরে এই যে রাজু সোনার যে আইসি রয়েছে তারও কিন্তু চোট লেগেছিল। আমরা টিভি 9 বাংলা দেখিয়েছিলাম রাজু সোনার ঠিক মতো হাঁটতেও পারছিলেন না, তাকে যেভাবে মারা হয়েছিল সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে। তারপরে কিন্তু যদিও অনেকেই ট্রান্সফার হয়েছে, আমরা দেখেছি একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশ করা লিস্টে দেখা যাচ্ছে প্রচুর আইসিকে বদল করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাজু সোনার তারও নাম রয়েছে। এবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে 15 তারিখের যে গুন্ডামির ঘটনা, সেই ঘটনার জেরে, সেই ঘটনার ব্যর্থতার ফলেই কি রাজু সোনারকে ট্রান্সফার করা হলো, এটা কিন্তু প্রশ্ন যাচ্ছে। তার বদলে এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে রবিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মৃতদের পরিজনকে নিয়ে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই বঙ্গভবনে হাজির এসআইআর আবহে মৃত 100-র বেশি পরিবার। দিল্লিতে আন্দোলন নজিরবিহীন উচ্চতায় নিয়ে যেতে চাইছেন মমতা। এসআইআর নিয়ে বাংলার মামলায় নজর সুপ্রিম কোর্টে। আচ্ছা, মুর্শিদাবাদে কোথায়? দমকল থানা, বাড়ি ফতেপুর। আচ্ছা, আপনারা কি করবেন দিল্লিতে? দিল্লিতে আমাদের ডাক করেছে, এখন কি করবো, এখন তো আমাদের ক্লিয়ার হয়নি। আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। মুর্শিদাবাদ। আচ্ছা, কি হয়েছে আপনার পরিবারে? পরিবারে বলতে আমার কাকু এসআইআর বিয়ে কাজ করতে মারা গেছে। ওনার কি নাম? মোহন শেখ। আচ্ছা, কোথাকার থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদ, কান্দি। এসআইআর আবহে মৃতদের নিয়ে দিল্লিতে আন্দোলনে তৃণমূল। এসআইআরে মৃত্যুর কোনো প্রমাণ মেলেনি এমনটা দাবি করছে কমিশন। ময়না তদন্ত বা এফআইআর রিপোর্টও জমা পড়েনি এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা শাসকদের কাছে বারবার রিপোর্ট চেয়েও সাড়া মেলেনি এমনটাই কমিশনের তরফে বলা হয়েছে। তো এর মধ্যে দুটো শ্রেণীর ঘটনা আছে। একটা হচ্ছে যে যারা বিএলও বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে। আমরা সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আমাদের পক্ষে আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনো, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। বিএলও যেটা মারা গেছেন, আমরা প্রত্যেক একটা সিস্টেম আছে, আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান এখানে। আমরা না আসেনি না, আমি তো আপনাকে ওপেন সব প্রেস সামনে বলছি, আমি না আপনাকে একটাও রিপোর্ট আসেনি। আমি তো সব ডিএম কে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয়, পোস্টমর্টম রিপোর্ট, একটা আপনাকে দিতে হবে পুলিশ রিপোর্ট।
আর তারপরে একটা কজাল লিঙ্ক করতে হবে কি এটা এসআইআর জন্য হয়েছে। আমি তো আমরা রিপিটেডলি অনেক ডিএম সাই কথা করেছি, আমরা ইসিআই সাই কথা করেছি, ইসিআইও বলছে যে বিএলও মারা গেছেন, তো আপনি দিন এটা আমাদেরকে রিপোর্ট দিন। কিন্তু এটা গভর্নমেন্ট সিস্টেম যেটা আছে, কোনো ডাইং এর হার্টনেস কেস হয় या কোনো কিছু হয়, এটা সিস্টেম পদ্ধতি আছে, ওর মাধ্যমেই আমরা করতে পারি। আমরা সো মোটা অ্যানাউন্সমেন্ট করতে পারিনি, আমাদের কোনো রিলিফ ফান্ড নেই, কোনো ফান্ড নেই কি আমরা বলতে পারি সো মোটাকে 2 লাখ দিয়ে দেবো কি আমরা 50,000 দিয়ে দেবো। আমাদের সিস্টেম আছে গভর্নমেন্টে, ও সিস্টেম অন্তর্গতই আমরা করতে পারবো। আমরা চেয়েছি, এখন পর্যন্ত আসেনি। দেখুন ওটা যেটা আছে, যখন ডিওতে বিএলও আছেন, ওখানে সুপারভাইজার আছেন, এইআরও আছেন, ডিও আছেন, ডিও যে আছে প্রত্যেক লোক সঙ্গে আলোচনা করেছেন, বাড়ি গেছে, সব গিয়েছেন। যখনই আমাদের কাছে আসবে, আমরা ওটা শুধু টাকা নেই, ওটা যেটা আছে ওটা রেকর্ডে থাকতে হবে, ওটা রেকর্ডে থাকতে হবে কি কোন কি কাজ করতে জানলে কত লোক আমাদের কি হয়েছে। বক্তব্য শুনলাম, এবারে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, 100-র বেশি পরিবার ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন। এসআইআর নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সেই সব হওয়ার আগেই তো নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে এসআইআর এ কোনো মৃত্যু হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। তাহলে বিষয়টা কোথায় গেল? দেখো, নির্বাচন কমিশন তারা মূলত প্রশাসনিক ক্ষেত্রে কাগজপত্রের ভিত্তিতে তারা কথা বলছে, অর্থাৎ এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এই সংক্রান্ত কোনো এফআইআর যেহেতু দায়ের হয়নি, স্বাভাবিকভাবেই সরকারি পরিসংখ্যানগত দিক থেকে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা মানতে নারাজ যে এসআইআর এর কারণে কোনো মৃত্যু হয়েছে। কিন্তু যে পরিবারগুলি দিল্লিতে এসে পৌঁছেছে তারা অভিযোগ করছে যে তাদের পরিবারের লোকজন এসআইআর প্রক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। কেউ বিএলও হিসেবে ডিউটি করছিলেন, অথবা কারো কারো ক্ষেত্রে এসআইআর এর নোটিশ হাতে পাওয়ার পরে উত্তেজনায় তাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক একটি ইস্যু করতে চাইছেন। এই মুহূর্তে দিল্লিতে সাজো রব বঙ্গভবনে, সেখানে প্রায় 100-র বেশি পরিবার দিল্লির 2 প্রান্তে 2টি বঙ্গভবনে তাদেরকে রাখা হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, তৃণমূল কংগ্রেস একটি ধর্নার পরিকল্পনা করছে, কিন্তু সমগ্র বিষয়টিকে ঘিরেই এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সেই ধর্না কোথায় হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। জাতীয় নির্বাচন কমিশনের সামনে তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা যদি ধর্নায় বসতে চায়, দিল্লি পুলিশ যে কোনো পরিস্থিতিতেই পারমিশন দেবে না সে কথা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে প্রয়োজনে তিনি আবারও উকিলের ভূমিকায় তিনি নিজে সওয়াল করতে চান, সেক্ষেত্রে যদি তাকে পারমিশন দেওয়া হয়। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হবে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত তিনি দিল্লিতেই থাকবেন। স্বাভাবিকভাবেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবেন কিনা, এই পরিবারদের নিয়ে পৌঁছবেন কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তৃণমূল কংগ্রেস যদি পরিকল্পনা মাফিক দিল্লি পুলিশের পারমিশন নিয়ে যন্তর মন্ত্রে ধর্নায় বসে, সেক্ষেত্রে কোনো প্রশাসনিক বাধা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমাদের নজর থাকছে তৃণমূলের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের পরবর্তী তাস কি হবে আপাতত কিন্তু নজর রাখো। আপাতত ধন্যবাদ। এসআইআর আতঙ্কে মৃত্যুর জেরে এফআইআর হয়েছে দাবি করেনি কোনো পরিবারও। দিল্লিতে তাহলে কিসের ভিত্তিতে আন্দোলন, প্রশ্ন তুলছে বিরোধীরা। মিথ্যের উপর ভর করেই আন্দোলনে তৃণমূল, অভিযোগ বিজেপি। না ড্রামা করতে বসেছে। উনি অনেক জায়গায় ড্রামা করে, 26 দিন অনশনের নামেও ড্রামা করেছিলেন, চকলেট খেয়ে অনশন করেছিলেন। ওগুলো আমরা সব জানি, ওগুলো নিয়ে নতুন করে বলার দরকার নেই। বয়স্ক মানুষ, ওনার মাথার স্টেবিলিটি এখন ঠিক নেই। উনি বুঝতে পেরেছেন যে এসআইআর নাম কাটা যাচ্ছে, যেভাবে যে নাম কাটা যাচ্ছে, যারা নেই তাদের নাম কাটা যাচ্ছে, যারা ডবল এন্ট্রি তাদের নাম কাটা যাচ্ছে। কীভাবে? কোনো আইন তো দেখাতে হবে, কোন আইনের বলে থাকবে? ভারতবর্ষ তো আইনে চলে, নাকি সেটাও চালাতে চাইছেন না? তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার, কাগজপত্র সাপ্লাই করে। তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করলাম। কর্নারে ভাই, এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি আপনারা নিশ্চয় থাকুন। মুফতে ভক্তিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান। দিদি যাবে গণেশ কুমারের কাছে, গণেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জির সার্কাস আমরা দেখবো।
আজকে যে অসভ্যতাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে করা হচ্ছে, প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এবার জ্ঞানেশ কুমার থাকবেন না ভ্যানিশ কুমার থাকবেন সেটা তাকে নির্ধারণ করতে হবে। কমিশন তো কার্যত বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন বৈঠকে ফল মিলবে না যতক্ষণ না মালিক অর্ডার দেবে তার চাকরকে সেই মতো কাজ করতে হবে। তাই খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকা সারা দেশে প্রশ্নের মুখে, এখানেও তার ব্যত্যয় হচ্ছে না। আমাদের কাজ সেই জায়গায় গিয়ে দরজায় গিয়ে জানানো, নাহলে আদালতের রাস্তা খোলা আছে। এবার জেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এসআইআর নোটিশ। 2002 এর তালিকায় নাম ছিল না প্রাক্তন আইপিএস এর। সে সময় পূর্ব ইউরোপে রাষ্ট্রপুঞ্জের কাজে ডেপুটেশনে ছিলেন হুমায়ুন। কিছুই বলার নেই, ইসিআই নোটিশ পাঠিয়েছে। আমার তো আমি 2002 সালে অ্যাকচুয়ালি আমার নাম এসআইআর ছিল না। তার কারণ ওই সময় আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নির্দেশ অনুসারে ইউনাইটেড নেশনসে ইস্ট ইউরোপে চাকরি করছিলাম, মানে ডেপুটেশনে কাজ করছিলাম। তো ওই সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমি বিদেশে ছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার জানা সত্ত্বেও যে আমি এমএলএ, আগে আমি আইপিএস চাকরি করেছি, পাসপোর্ট আছে, সবই আছে, কিন্তু আমার নামটা নোটিশে আমাকে নোটিশ দিয়েছে। আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে আন্দোলনটা করছেন তার যথার্থতা আছে, এটাই সেই প্রমাণ করে ছাড়ছে যে আমি 31 বছর আইপিএস চাকরি করেছি, করার পরও আমাকে নোটিশ পাঠাচ্ছে যে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে।